আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ম্যাক্স ইন্টার হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব 3.2 উচ্চতর গণিতে 3.2 এর আমাদের লাস্ট যে এক্সট্রা জ্যামিতি আছে এটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো 14 নম্বরের প্রমাণটা, প্রশ্নটা কি এটা আমাদের আগে একটু দেখতে হবে যে প্রশ্নটা এখানে কি ছিল। এটা হলো সবথেকে বড় একটা বিষয়। প্রশ্ন দেখে আমরা ডিসিশন নেব। লেখা আছে এবিসি একটা ত্রিভুজ যার এসি এবং এবি বাহুর উপর যথাক্রমে বিই আর সিএফ হচ্ছে লম্ব, এবং এখানে কি দেখাতে বলছে, এটা একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে বলছে এবিসি অনুপাত ত্রিভুজ চিহ্ন দিয়ে বলা আছে এইএফ। অর্থাৎ এইরকম যখন লেখা থাকে তাহলে বুঝবো এটা একটা ক্ষেত্রফল বোঝানো হচ্ছে। ত্রিভুজ চিহ্ন দিয়ে এটা দিয়ে তার ক্ষেত্রফলের অনুপাত, আর এখানে কি দেওয়া আছে এবি স্কয়ার অনুপাত এ স্কয়ার। তাই এই তথ্য দেখে আমরা জেনারেল ম্যাথে অধ্যায় 14তে আমরা একটা প্রমাণ শিখেছি যেটা আমরা সরাসরি কাজে লাগাবো। তো সেখানে বলা ছিল যে দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ওই দুই ত্রিভুজের যে কোনো দুটো অনুরূপ বাহু, অর্থাৎ এই ত্রিভুজের একটা অনুরূপ বাহু, ওই ত্রিভুজের একটা অনুরূপ বাহু, এই দুই ত্রিভুজের দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের স্কয়ার, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। তাহলে আমরা এই তথ্যটাই কিন্তু কাজে লাগাবো। তোমরা আবারও 14 থেকে ওটা একটু দেখে নিবা যে কিভাবে এই প্রমাণটা দাঁড় করানো আছে। তাই এখানে আমাদের যেটা প্রমাণ করা যে এই তথ্য থেকে কিভাবে এটা আসবে। আমরা নরমালি শিখছি যে দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে ওই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তার যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। ওকে, তাহলে এটা আমরা মাথায় নেব। তাহলে এখন তোমাকে খেয়াল করতে হবে কি, দেখো এই তথ্য অনুযায়ী তাহলে আমরা এখন সুন্দর করে চিত্র এঁকে নেই, দেন আমরা প্রমাণটা দাঁড় করাবো, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে যদি আমরা চিত্র এঁকে ফেলি, দেখো এবিসি একটা ত্রিভুজ, আমরা সুন্দর করে এঁকে ফেললাম এবিসি একটি ত্রিভুজ। তাহলে দেখতে পাচ্ছ এই ত্রিভুজে তোমার বলা হয়েছে এসি বাহুর উপর বিই লম্ব, অর্থাৎ আমি একটা কল্পনা করে লম্ব নিয়ে নিই। এই আমরা কি বুঝতে পারতেছি, লম্ব, তার মানে আমরা বলতে পারবো এটা একটা 90 ডিগ্রি। ওকে, এরপরে এবি বাহুর উপর যদি একটা লম্ব এঁকে নিই, তোমার তাহলে দেখে মনে হয় যে আমি একটা লম্ব এঁকে ফেলেছি। তাহলে এসি বাহুর উপর বি একটা লম্ব যার এখানে 90 ডিগ্রি, এবি বাহুর উপর সিএফ এনাদের একটা লম্ব, তাহলে এটাও 90 ডিগ্রি। ওকে, আমাদের অঙ্কন কি শেষ। এখন আমাকে প্রমাণের দিকে ধাবিত হতে হবে। তার মানে আমি এটা চাইলে এখন বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলতে পারি। এখানে যা বলেছে ওইটাই তো সুন্দর করে আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলবো। এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বিই ও সিএফ লম্ব, বিই ও সিএফ লম্ব দেখাতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি অনুপাত ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ উৎপন্ন হতে গেলে তোমার দেখো ইএফ যোগ করতে হবে। তাহলে তুমি এখানে দিয়ে দিবা যে ই কমা এফ যোগ করি, যখন তথ্য তোমার আসবে না, যেমন আমি এই তথ্য দিয়েই কিন্তু সরাসরি অনুপাত দিতে পারি না, তাহলে আমাকে ত্রিভুজটা তৈরি হতে হবে। যদি আমি ইএফ যোগ করি তাহলে আমি এখানে একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি যে ত্রিভুজ এইএফ, ত্রিভুজ এইএফ ইকুয়াল এবি স্কয়ার অনুপাত এ স্কয়ার। ওকে, তাহলে আমরা বিশেষ নির্বাচনটা সুন্দর করে লিখে ফেললাম। এখন আমাদের কাজ হবে কি, প্রমাণ।
প্রমাণে খেয়াল করো। তাহলে প্রমাণ যখন আমরা করতে যাব তখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যখনই এখানে বিইএসি রেখার উপর লম্ব, সিএফ এবি রেখার উপর লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে আমরা যদি বিসিটাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকি তাহলে দেখো এইভাবে তুমি খেয়াল করো যেহেতু বিই এবং সিএফ কি লম্ব, তাহলে বিসি কে যদি আমরা ব্যাস ধরি, ব্যাস ধরে আমরা কি করব, যেমন বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করলাম, নির্ণয় করে এখানে যদি ওবি বা ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দেই তাহলে বৃত্তটি কি করবে, ই এবং এফ বিন্দু দিয়ে যাবে। কি কারণে, এই কোণগুলো এখন হয়ে গেল অর্ধবৃত্তস্থ কোণ। কি হয়ে গেল, এটা অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে আমরা এখানে বলতেছি বিএফসি বা বিইসি, এটাও 90 এটাও 90, দ্যাটস আমরা বলতেছি এটা অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্থ। তার মানে আমাদের কি হয়ে গেল, বৃত্তটা আঁকলে বিসি কে ব্যাস ধরে এটা একটা অর্ধবৃত্ত, হ্যাঁ অর্ধবৃত্ত। তার মানে এখান থেকে তুমি ডিসিশন নিতে পারবা যেখানে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে। কি চতুর্ভুজ, দেখো বিসিইএফ একটা চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজটাকে নিশ্চয়ই বৃত্তের মধ্যে হবে। আমি যেখানে পুরো বৃত্তটা কমপ্লিট করতাম, কথার কথা এভাবে যদি কমপ্লিট করতাম তাহলে কি হয়ে যেত, তাহলে এই বৃত্তস্থ একটা চতুর্ভুজ হয়ে যেত। ওকে, যদি আমি পুরোটা এখানে কমপ্লিট করে একটা বৃত্তে এঁকে দিতাম তাহলে কি হতো, এই বৃত্তের অভ্যন্তরে বিসিইএফ একটা কি হয়ে যেত, বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যেত। এটা কি স্পষ্ট করে দেখা যাচ্ছে। ওকে, যাতে তোমাদের বিন্দুমাত্র কোনো কনফিউশন না থাকে। তাহলে আমরা এটাই এখন মাথায় নিচ্ছি। আগে লিখে নাও, যেহেতু বিই লম্ব এসি এবং সিএফ লম্ব এবি, যখন এটা বলতেছি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব বিএফসি কোণ সমান 90 ডিগ্রি এবং বিইসি কোণ এটাও কি 90 ডিগ্রি। এখন আমরা বলতেছি বিসি কে ব্যাস ধরে, সহজ কথা, হ্যাঁ বিসি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত অবশ্যই এফ ও ই বিন্দু দিয়ে যাবে, অবশ্যই এফ ও ই বিন্দুতে যাবে বা অতিক্রম করবে। তাহলে আমরা বলতেছি বিসি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত অবশ্যই এফ ও ই বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি বি, সি, ই, এফ বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত। যেহেতু সমবৃত্ত তাহলে আমরা কি বলতে পারবো, বিসিইএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা কিন্তু তুমি আগে সুন্দর করে ফাইন্ড আউট করে নিবা, হ্যাঁ যে যেহেতু দিস ইজ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, হ্যাঁ এটা আমরা স্থির করলাম, এটাও স্থির করলাম 90 ডিগ্রি হওয়ার ফলে এখন আমরা যদি বিসি কে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকি সেটা অবশ্যই ই এবং এই বিন্দু দিয়ে যাবে। কারণ কি, তখন এখানে এই কোণ আর এই কোণ দুটো কি হয়ে যাবে, অর্ধ বৃত্তস্থ কোণ হয়ে যাবে। তাহলে এখানে যে একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে যে বিসি একটা বাহু, সি একটা বাহু, ইএফ একটা বাহু, বিএফ একটা বাহু, তাহলে আমরা যখন এই বিন্দু দিয়ে গেল বলে দিলাম তাহলে বিসি এফ বিন্দু চারটি কি হবে, একটা সমবৃত্ত, আর ফলে আমরা বলতেছি বিসি এফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ যখন চতুর্ভুজ হয়ে গেল, এখন তোমাদের কাজ কি করবে, বৃত্তস্থ চতুর্ভুজের আমরা একটা তথ্য জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, হ্যাঁ, যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয়, তাহলে এখানে একটা কিন্তু বহিঃস্থকোণ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এটা যে আবার চিত্রটা আমরা এঁকে ফেলি তাহলে আমাদের আরো সুন্দর হবে। আবার এই বাহুকে বাড়ালে এখানে একটা বহিঃস্থকোণ উৎপন্ন হয়েছে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু জানি কি যে বৃত্ত অন্তরীকৃত চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে বাড়ালে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তার বিপরীত, তার বিপরীতটা কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না। তাহলে এখানে কোণ ছিল কোনটা, এটার ক্ষেত্রে, তাহলে তার বিপরীত আমরা বলবো কোনটা, এই কোণ। তাহলে ওখানে যে কোণটা উৎপন্ন হবে তাহলে এটা কোণ ACB এর ACB পুরোটা হবে, তাই না? এইটা কোণ ACB এর সমান হবে। আর এখানে যে কোণটা বহিঃস্থ হয়েছে এই কোণটা কার সমান হবে, তাহলে এটার বিপরীত অন্তঃস্থ কোণটা ABC কোণ, এটা সমান হবে। তাহলে এটা তুমি আলাদা করে যদি এঁকে দেখো তাহলে তোমার চিত্রে তার একটু সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তাহলে আমরা বলতেছি এখানে আমরা লম্ব এঁকে নিলাম, এখানে একটা লম্ব এঁকে দিলাম, এটা BE, এটা হচ্ছে CF। তাহলে যেহেতু আমরা এটা যোগ করে ফেললাম তাহলে আমরা বলতেছি যে BCEF একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের এই বাহুটাকে বাড়ানো আছে। তাহলে আমরা দেখো কোন বাহুটাকে বর্ধিত করেছি, তাহলে এই বাহুটাকে বর্ধিত করার ফলে এখানে একটা বহিঃস্থকোণ উৎপন্ন হয়েছে। এই যে বহিঃস্থকোণ, তাহলে এই বহিঃস্থকোণটা এখানে এই যে কোণটা এর বিপরীত অন্তঃস্থ কোণ কোণটা এটা সমান হবে। অর্থাৎ আমরা যখন একটা চিত্র এইভাবে এঁকে ফেলি তখন তোমরা ভালো করে দেখছো যে একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, ওকে, এই তাহলে তোমাদের আরো ইজি হবে। তাহলে তখন খেয়াল করছো কি যে এখানে যখন আমি এটাকে বর্ধিত করি তাহলে এখানে যে কোণটা উৎপন্ন এটা বহিঃস্থ কোণ, সেটা হলো এই কোণটার বিপরীত কোণের সমান, তা এই কোণের সমান, তাহলে এটা এই কোণের সমান হবে। আবার একইভাবে যদি আমি এটাকে বর্ধিত করি এখানে যে কোণটা উৎপন্ন হবে তাহলে এর বিপরীত কোণ কোণটা এটার সমান হবে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় যে কোনো একটা বাহুকে বাড়ালে যে বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণের সমান হবে, তার বিপরীত অন্তঃস্থ কোণের সমান হবে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে তোমরা খেয়াল করো, তাহলে এই কোণটা কার সমান হবে, এই কোণের সমান হবে। এখানে যে বহিঃস্থ কোণ এটা কার সমান হবে, তাহলে এই কোণের সমান হবে, ওকে, তার বিপরীত অন্তঃস্থ কোণের সমান হবে। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এই তথ্য দিয়ে আমরা আগে লিখে নিতে পারি, এটা আমরা আগেই লিখে ফেলছি, কোনো দরকার নেই। আমরা বলতেছি দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে, যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান। তাহলে এই তথ্যটা কিন্তু আমাদের বারবার মাথায় রাখতে হবে, এটা কিন্তু বড় একটা বিষয়, ওকে। যে কোনো ত্রিভুজে বৃত্তস্থ একটা চতুর্ভুজে যে কোনো বাহুকে বর্ধিত করলে যে একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান। এই তথ্যটুকু কি আমাদের জানা থাকলো? এখন আমাদের যেটা করতে হবে সেটা দেখো, তাহলে আমরা এখন এখানে কি নিয়ে নেব, সব তথ্য তোমার হাতের মুঠোয়।
এখন তোমাদের এখানে আরেকটা জিনিস থিঙ্ক করতে হবে যে আমি যে দুটো ত্রিভুজকে সদৃশ করে প্রমাণ করব সেটা তুমি আলাদা করে একটু থিঙ্ক করে নাও। যেখানে AEF একটা ত্রিভুজ তুমি নিয়ে নিলা, হ্যাঁ, যাতে তুমি পরে বুঝতে পারো। আচ্ছা, এটা আগে তোমরা এটা লিখে নাও, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো। সুতরাং AFE কোণ ইকুয়াল ACB কোণ, এবং এটাও বলে দিতে পারো AEF কোণ ইকুয়াল কোণ ABC কোণ। তার মানে এই তথ্য দিয়ে আমরা এই কোণগুলো সমান পাচ্ছি। তাহলে এটাকে পাচ্ছি আমরা বহিস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ ACB, এখানে বহিস্থ কোণ পেলাম AEF, তাহলে এটা কার সমান? B কোণের সমান। এই তথ্যগুলো কিন্তু আমরা এই তথ্যের আলোকে পেয়ে গেছি। ওকে, এখন আমাদের কি করতে হবে? দুটো ত্রিভুজ দেখো, এই দুটো কোণ যদি নিয়ে নিই তাহলে এই কোণটা কি হবে? উভয় ত্রিভুজের একটা সাধারণ বাহু। তাহলে এটা যদি আমরা কল্পনা করে আলাদা করে নিয়ে নিই যে একটা AEF, আমরা দেখতে পাচ্ছি এটা AEF, আর একটা ত্রিভুজ হচ্ছে তোমার, এই বড় করে নাও, কোনো অসুবিধা নেই, এটাকে বলা হচ্ছে ABC। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, তাহলে এই কোণটা হয়েছে কার সমান? C কোণের সমান হয়েছে। এই কোণটা কার সমান হয়েছে? B কোণের সমান হয়েছে। আর দুটারই দেখো এই কোণ হচ্ছে সাধারণ কোণ, দুটারই এই কোণটা সাধারণ, আলাদা করে চিন্তা করো। তার মানে কি বলা যাবে? ত্রিভুজ দুটি সদৃশ কোণী। তাহলে তুমি এখন যেটা করতেছো, লিখতেছো যে এখন ত্রিভুজ ABC ও ত্রিভুজ AEF, এই দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে তোমার কি কি তথ্য সমান? সব কিছু তোমার হাতের মুঠে চলে আসে। তাহলে তুমি বলতেছো যে প্রথমে যেহেতু ত্রিভুজ ABC ধরেছি, এর মানটা ধরো যে ACB কোণ ইকুয়াল, আমরা এখন বলতে পারবো AFE কোণ, কারণ তো তার আপত্তি নেই আছে। তাহলে আমরা এখন বলতে পারবো এটা AFE কোণ, এটা সমান সমান এইটা। এবং কি বলতে পারবো? এই ত্রিভুজের মধ্যে ABC কোণ, আর এই ত্রিভুজের মধ্যে কি বলতে পারবা? AEF কোণ। আমরা আলাদা করে দিলে সহজে মাথায় নিয়ে নিব, কারণ এখানে তো একটা হিজিবিজি, তাই না? হিজিবিজির কারণে মাথায় একটু কম ঢুকতে চাই। তাহলে নিয়ে নিলাম, এবং বলা হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট তুমি সরাসরি কোণ A সমান সমান অবশিষ্ট কি বলতে পারো? কোণ A। এটা কি জন্য সমান? এটা হচ্ছে অবশ্যই সাধারণ কোণ। এটা কি ধরনের কোণ? এটা সাধারণ কোণ। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণ, এই ত্রিভুজের তিনটি কোণ, হ্যাঁ, এই ত্রিভুজের তিনটি কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ সমান, তাহলে ত্রিভুজটা কি হবে? সদৃশ। তাহলে আমরা এখানে বলতে পারবো অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ AEF সদৃশ কোণী, তাই সদৃশ। যখন এটা সদৃশ হয়ে গেল, তাহলে আমরা এখন ওই তথ্যটাই কাজে লাগাবো। কোন তথ্যটা কাজে লাগাবো? তাহলে আমরা এখন স্পষ্টভাবে লিখতে পারবো অতএব ত্রিভুজ ক্ষেত্র, হ্যাঁ, ত্রিভুজ ক্ষেত্র ABC অনুপাত ত্রিভুজ ক্ষেত্র AEF। এখন এই দুটার মধ্যে তুমি কোন দুটো অনুরূপ বাহু নিবা? তোমার এখন অনুরূপ বাহু দুটো তোমাকে স্থির করতে হবে। কোন দুটো অনুরূপ বাহু নিবা? তাহলে এখানে অনেকগুলি আছে। তুমি যদি ধরো A কোণ, এর বিপরীত বাহু EF, এখানে A কোণ বিপরীত বাহু BC, তাহলে BC বাই EF লিখতে পারবে। তাহলে আমরা যে এখানে কল্পনায় নেই, তাহলে এখানে আমরা অনেক কিছু লিখতে পারবো। যেমন এখানে B কোণের বিপরীত বাহু বলতে পারবো AC বাই এখানে হচ্ছে AE, এটা বলতে পারবো। AC না, AB বাই AE। তাহলে এখানে ধরো তোমার F কোণ, এর বিপরীত বাহু কোণটা AE, এখানে C কোণ বিপরীত বাহু কোণটা AB। তাই আমরা যদি এই ত্রিভুজটা আগে ধরেছি AB বাই AE, এটা লিখতে পারবা। আবার এখানে AC বাই AF লিখতে পারবা, আর এখানে সাধারণ কোণ BC বাই EF লিখতে পারবা। তাহলে এগুলো সবগুলোর অঙ্কিত যে কোনো দুই অনুরূপ বাহু, হয় তুমি এটা নিতে পারো, অথবা এটা নিতে পারো, অথবা এটা নিতে পারো।
যে কোনো একটা নিয়ে হতে পারে। এখান থেকে আমার প্রয়োজন কোনটা, এবি আর এ প্রয়োজন, এবি আর হচ্ছে এ প্রয়োজন, অর্থাৎ লিখতে পারবে এবি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। কারণ প্রমাণে তোমার দেওয়া হয়েছে এখানে এবি আর এ এর কথা বলা হয়েছে, তাই এই দুই অনুরূপ বাহু। সুতরাং সুন্দর করে দেখা দিলাম যে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ এইএফ সমান সমান এবি স্কয়ার অনুপাত এ স্কয়ার, প্রমাণিত। যখনই সদৃশকোণী হয়ে গেল তখনই কিন্তু আমরা চোখ বন্ধ করে এই প্রমাণটা লিখে দিলাম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, কোনো একটা প্রমাণ দান করানোর জন্য তোমার অনেকগুলো তথ্য যদি ভালো জানা থাকে তাহলে কিন্তু প্রমাণ তুমি নিজে কিন্তু দান করাইতে পারবে। অর্থাৎ এই প্রমাণটা করার ক্ষেত্রে তোমার যে তথ্যের আলোকে এটা আমরা প্রমাণ করলাম, এই প্রমাণটা কিন্তু আমরা যারা ম্যাথে শিখছি আরেকভাবে, আমরা নিজেরা লম্ব এঁকে নিয়েছি, লম্ব এবার দেওয়া আছে, এই জন্য আমাদের কি হলো, প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা দুটো ত্রিভুজ এখানে এ এফ আর এ বি সি, এই দুটো ত্রিভুজকে শুধু আমরা সদৃশ করে প্রমাণ করলাম, বরাবর কিন্তু ঠাস করে লিখে দিলাম। কারণ আমরা সূত্রটা জানি, দুটি ত্রিভুজ সদৃশ হলে এর ওই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তার যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই হিসাবে প্রমাণটা তোমার সামনে এসে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল।